আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম এই চ্যাপ্টারের আজকে বেসিক ক্লাসের লাস্ট ক্লাস হচ্ছে পলিমারকরণ। যতগুলো বিক্রিয়া আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এইখানে প্রথমে আছে সংযোজন বা দ্রুত পলিমার। দেখো পলিমারটা কি? পলিমার হচ্ছে অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হয়ে একটা মাত্র বৃহৎ অণু তৈরি করা, এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এখানে প্রথমে হচ্ছে সংযোজন বা দ্রুত পলিমার। দেখো যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকলবিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। দেখো সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার প্রথমে হচ্ছে ইথিন থেকে পলিথিন তৈরি। ইথিনটা কি? আমরা ইথিনের সংকেত জানি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন। এখন অনেকগুলো ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র অণু তৈরি করে, এটা হচ্ছে পলিথিন। অনেকগুলো ইথিন কিভাবে? যেমন এই একটা ইথিন নিলাম, তারপর একটা ইথিন নিলাম CH2 ডাবল বন্ড CH2, আবার একটা অণু নিলাম CH2 ডাবল বন্ড CH2। দেখো এই যে তিনটা অণু নিলাম আমরা ইথিনের। এখন আমরা জানি এই একটা বন্ড ভেঙে গেলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়। আবার এই একটা বন্ড ভেঙে গেলে এই একটা কার্বনের একটা বন্ড ভেঙে যায়, এটার একটা বন্ড ভেঙে যায়। আবার এটার ক্ষেত্রে সেম কথা, একটা বন্ড ভেঙে যায়, একটা বন্ড ভেঙে যায়। এই যে একটা বন্ড আর এই একটা বন্ড মিলে একটা বন্ধন তৈরি করে, আবার এইটা মিলে একটা বন্ধন তৈরি করে। এখন দেখো তো টোটালটাকে তুমি কি বলবা? টোটালটাকে বলবা একটা মাত্র অণু। তাহলে কয়টা অণু মিলে একটা অণু তৈরি হয়েছে? তিনটা অণু নিয়ে। এভাবে 400, 500, 1000 যতগুলো অণু দিবা সবগুলো মিলে একটা মাত্র অণু তৈরি করে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই পলিমারকরণ বিক্রিয়াটাকে, যে ইথিন থেকে পলিথিন কিভাবে তৈরি হবে। তুমি যদি n সংখ্যক ইথিন নাও তাহলে এই বন্ডটা তো ভেঙে যাবে, রাইট? CH2 এক বন্ড, CH2 দুই পাশে দুইটা। তো এইখানে n সংখ্যক, n এর মান 5 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, 1000 হইতে পারে, তাই না? তো এইখানে nটা দিয়ে দেবা। তার মানে এটা দ্বারা কি বোঝায়? এভাবে সামনাসামনিভাবে n সংখ্যক একটা মাত্র শিকল তৈরি করছে। এখানে 1000 বায়ুমণ্ডল চাপ লাগবে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, সামান্য অক্সিজেন লাগবে। এটার মাধ্যমে পলিথিন তৈরি হবে। তাহলে আমরা কি দেখলাম? ইথিন থেকে পলিথিন তৈরি। এরপরে সংযোজন পলিমারকরণের আরেকটা বিক্রিয়া হচ্ছে পলিপ্রোপিন। দেখো প্রোপিন থেকে পলিপ্রোপিন। এখন প্রোপিনটা কি? তাহলে প্রোপিন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তাহলে প্রোপিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা হবে 3টা। এই যে CH2 ডাবল বন্ড, তারপরে CH3। দেখো এইখানে তোমাদের বইতে দেখো এইখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, এই বন্ডটা দেওয়া নাই বাট একটা ব্র্যাকেট দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে CH3 এইভাবে লেখা। তো আমি ওভাবে দিব না, আমি এটাকে বন্ড হিসাবেই দিব। দেখো যেহেতু এটা প্রোপিন, এটা দিলেও কোনো সমস্যা নেই। এখন ব্র্যাকেট দিলে কি হবে, ব্র্যাকেট না দিলে কি হবে সেটা একটু পরে আলোচনা করতেছি। দেখো তো এইখানে দেখো অনেকগুলো, যেমন এই একটা, তারপর আরও একটা অণু লিখলাম CH2 ডাবল বন্ড CH এক বন্ড CH3, আর একটা লিখলাম CH2 ডাবল বন্ড CH এক বন্ড CH3। এখন বলতে পারি এটা নিচে নিচে লিখলাম কেন, বলতেছি। দেখো এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি। আবার এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের একটা হাত খালি, এইটার একটা হাত খালি, এইটা ভেঙে গেলে এইটার একটা হাত খালি, এইটার একটা হাত খালি। ওকে, তো এখন দেখো এই হাতের সাথে তো এই হাত মিলে একটা বন্ড তৈরি করবে এরকমের, রাইট? আবার এইটার সাথে এইটা একটা বন্ড তৈরি করবে। দেখো তো এখন তুমি এইটাকে চেইন হিসেবে ধরো, যে এটার সাথে এটা চেইন আকারে বাঁধা, তারপর এটার সাথে
তারপর এই কার্বনের সাথে, তারপর এই কার্বনের সাথে, তারপর এই কার্বনের সাথে, এভাবে চেইন আকারে তুমি চিন্তা করো। তাহলে চেইন আকারে চিন্তা করলে এই যে কার্বনটা এটা কিন্তু পাশে পড়ে থাকে, এটাকে সোজাভাবে টান দাও। সোজাভাবে টান দিলে এইটার আকৃতিটা এইভাবে হবে, CH2 এক বন্ড CH, এটা CH, তারপর এক বন্ড দিয়ে এই যে দেখো এটার সাথে CH3টা এই উপরে উঠে যাবে, তারপর আবার CH2 এক বন্ড CH, তারপর CH2 এক বন্ড CH, CH2 এক বন্ড CH। দেখো তাহলে প্রতি ক্ষেত্রে এরকমের তৈরি হবে। দেখো এই CH এর সাথে একটা CH3, এটার সাথে একটা CH3, তারপর এটার সাথে একটা CH3, এভাবে তৈরি করবে। তারপর যদি চিন্তা করো তুমি, এটা বাদ দিলাম আমরা, 3টা অণু লিখলাম। এখন দেখো এই যে প্রথমটার ক্ষেত্রে দেখো CH3, সরি CH2, এই যে CH, আর এই CH3টা উপরে উঠে গেছে, কারণ এটা চেইন আকারে সোজা, তখন এটা কিন্তু একটা শাখা হিসাবে। তো এই জন্য ওখানে দেখবা CH2 ডাবল বন্ড CH, এইখানে CH3 এরকম দিচ্ছে, তার মানে এটা শাখা হিসাবে বোঝায়। যদি এইরকম যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে মনে করবে এটা শাখা হিসাবে। তো এইখানে যদি এই বন্ডটা ভেঙে গিয়ে এই একটা হাত খালি, এই একটা হাত খালি, তখন বুঝবা এই বন্ডটা মূলত এই কার্বনের একটা হাত খালি বোঝায়, কারণ এই ব্র্যাকেট দেওয়া মানে এটা শাখা হিসাবে এইটার সাথে একটা বন্ড তৈরি করছে, এভাবে বুঝতে পারবা। ঠিক আছে, তো অনেকগুলো মনোমার তখন এইভাবে লেখা আছে, দেখবা যে প্রোপিনের ক্ষেত্রে যে প্রোপিন লেখা, তারপরে এইভাবে হাত খালি দিয়ে এইভাবে ব্র্যাকেট দেওয়া আছে, দেখবা এরকম করে ব্র্যাকেট দেওয়া। তো এইটা হচ্ছে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা। এই জিনিসগুলো একটু চিন্তা করলেই বোঝা যায়। তো এইখানে দেখবা CH2 ডাবল বন্ড CH ব্র্যাকেট দিয়ে CH3 এরকম দেওয়া, ক্লিয়ার? তো এটাও 140 বায়ুমণ্ডল চাপ লাগবে, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, টাইটেনিয়াম ক্লোরাইড লাগবে। তা পলিথিনের চেয়ে শক্ত হালকা। পলিপ্রোপিন দিয়ে কি কি তৈরি করে সেগুলো এখানে লেখা আছে, দড়ি, পাইপ, কার্পেট প্রভৃতি তৈরি করা যায়। আচ্ছা দেখো, এরপর পরেরটা আছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC। দেখো PVC মানে পলিভিনাইল ক্লোরাইড। এখানে মূলত এই পলিভিনাইল ক্লোরাইড আর এই যে প্রোপিন সেমই, বাট এইখানে দেখো এইখানে অনলি একটা ক্লোরিন আছে। দেখো পলিভিনাইল ক্লোরাইড এইখানে অনলি একটা ক্লোরিন আছে, সেটা হচ্ছে এই CH3-র জায়গায়, আর কিছু নেই। তো ক্লোরিন তো চেইন তৈরি করতে পারে না, ক্লোরিন এই কার্বনের সাথেই থাকবে। তো সেক্ষেত্রে এইটা দিয়ে এরকমের হবে যে এই এক বন্ড CH2, তারপর এক বন্ড হয়ে যাবে CH, এখানে ব্র্যাকেট দিলাম CH, এইভাবে হয়ে যাবে। দেখো এইভাবে ব্র্যাকেট দিয়ে এই যে, তো এইভাবে চেইন তৈরি করবে। তো এটাকে যদি তুমি চেইন আকারে লেখো, দেখো CH2, এখানে একটা বন্ড খালি হয়ে যাবে, তারপর এইখানে CH, এই ক্লোরিনটা উপরে উঠে যাবে, আবার CH2 CH, এই ক্লোরিনটা উপরে উঠে যাবে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে তারপর এইখানে আবার ক্লোরিন, তো এইভাবে চলতে থাকবে। এই যে ক্লোরিনটা শাখা হিসেবে উপরে উঠে যাবে। তাহলে দেখো এই একটা, দুইটা, তিনটা, এরকম করে তুমি একটা, দুইটা, তিনটা না, যে কয়টা দিতে পারো, CH2 এক বন্ড CH Cl, তো এইভাবে কিন্তু চলতে থাকবে। তো এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা PVC, একই বিষয়। এরপর আমরা দেখব ঘনীভবন পলিমারকরণ। এতক্ষণ আমরা এই যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। এবার দেখব ঘনীভবন পলিমারটা কি। ঘনীভবন পলিমার হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড, পানি অপসারিত হয়। এগুলো আলাদাভাবে অপসারিত হয়, মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিমার তৈরি করার সময়, তাকে বলা হবে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। এইখানে একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া দিচ্ছে, নাইলন 6:6। দেখো 6:6 দেওয়া আছে। তো নাইলন 6:6 দেওয়ার কারণ হচ্ছে প্রথম যে যৌগটা সেটাও 6 কার্বন বিশিষ্ট, পরের যৌগটাও 6 কার্বন বিশিষ্ট। প্রথম যে যৌগটা সেটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড,
দেখো অ্যাডিপিক অ্যাসিডটা কি? অ্যাডিপিক অ্যাসিড হচ্ছে যেমন দুই পাশেই কার্বক্সিলিক অ্যাসিডের মূলক থাকবে, যেমন এইখানে আমরা দিলাম ধরো H+O+C মানে C+OH এক বন্ড, তারপর মাঝখানে দেখো CH2 CH2 এরকম করে থাকবে CH2 তাহলে কয়টা হলো দেখো তো 1 2 3 4, মাঝখানে 4টা কার্বন, এই একটা 5টা, আর এই পাশে দিয়ে দেবো C+OH। এই দেখো, তো এইখানে আমরা এইটাকে বলবো অ্যাডিপিক অ্যাসিড। এরপরে এইটার সাথে বিক্রিয়া করবে দেখো তা NH2, এই হাইড্রোজেন তো আর চেইন তৈরি করতে পারে না, তাই না? তো NH2 এক বন্ড, এখানেও মাঝখানে CH2 কয়টা দিব? 6টা দিতে হবে। কেন? কারণ এখানে তো কার্বন সংখ্যা নাই, এটা হচ্ছে একটা অ্যামিন গ্রুপ, এটা উচ্চ ক্লাসে এটার ব্যাপক আলোচনা আছে। অ্যামিন গ্রুপ দেখো এইখানে এই কার্বক্সিলিক মূলকটার ভিতরে কার্বন আছে, এই জন্য আমরা এখানে 4টা কার্বন নিয়েছি CH2, বাট এইখানে কয়টা কার্বন নিবা? এইখানে কিন্তু তোমাকে 6টা কার্বন নিতে হবে। CH2 দেখো CH2 এভাবে 1 2 3 4 5 6, তারপর NH2 দিয়ে দিতে পারো। তো আমরা এইভাবে না লিখে আমরা যদি এই একটা CH2 লিখে তাকে ব্র্যাকেট দিয়ে 6 দ্বারা ইন্টু করে দিলাম, তারপরে NH2 এভাবে লিখে দিতে পারি, রাইট? দেখো, আর এটাকেও এইভাবে লিখতে পারতাম যে CH2 লিখে 4 দ্বারা গুণ দিলেই হয়ে যেত। তো এই যে দুইটা যৌগ, এখন এই যৌগটার ভিতর থেকে একটা OH চলে যাবে দেখো, আর এই যৌগ এইখান থেকেও একটা OH চলে যাবে, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এইখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। তো এইখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকবে একটা হাইড্রোজেন, তখন একটা হাত খালি হয়ে যাবে এইটার, আবার এখান থেকেও একটা হাইড্রোজেন কমে যাবে, তো এইখানে একটা হাত খালি হয়ে যাবে, দেখো দুই পাশে দুইটা হাত খালি হয়ে যাবে। তাহলে এই যৌগটা থেকে আমরা দুইটা হাইড্রোজেন নিয়ে নিলাম, এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন। তো এই OHটা মিলে এটার সাথে যখন আসবে তখন পানি হয়ে যাবে, আবার এই OHটা যখন এটা এই হাইড্রোজেনের সাথে মিলবে তখন এইখানে এখনও পানি হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে 2 অণু পানি গঠন করছে এই একটা থেকে, আর এইটার একটা, এটার একটা এবং এইটার একটা, একটা একটা করে যৌগ নিলে ডাবল পানি তৈরি করে 2H2O। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে তখন যৌগটা কী হবে চিন্তা করে দেখো। এখন এইখানে যদি তুমি চিন্তা করো, এইখানে কিন্তু একটা হাত খালি OC, তারপরে CH2, এইখানে আমরা 4 দ্বারা গুণ দিতে পারি, এইখানেও CO, এখানে একটা হাত খালি, কারণ এই যে OHটা চলে গেছে। এখন এই যৌগটার এই যে বন্ডটা, এইটা এসে এইটার সাথে বন্ড তৈরি করবে, তো বন্ড তৈরি করলে NH, তারপরে CH2 6, আর এইখানেও NH। দেখো, তো এই বন্ডটা মানে এই হাতটা এই যে COর পরেই কিন্তু এইটা চলে গেলেই একটা হাত খালি হয়ে যাবে, তো এইখানে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে এটার নামই হচ্ছে নাইলন 6:6। আর এই যৌগটার সাথে দেখো এইটা হচ্ছে অ্যারোসেন, তারপর এটা এই যৌগটার সাথে 2 অণু পানি তৈরি করবে H2O। এখন এইটার যদি তুমি N সংখ্যক নাও আর এইটারও তুমি যদি N সংখ্যক নাও, তাহলে কি হবে? এই পানিও হবে কিন্তু 2N, মানে পানিও N সংখ্যক হওয়ার কথা, কিন্তু দ্বিগুণ। N সংখ্যক হবে না, দ্বিগুণ হবে, কারণ এইখানে একটা একটা নিলে, এটার একটা নিলে যদি পানি হয় 2 অণু, একটা অণু নিলে পানি হবে 2 অণু, তো N সংখ্যক নিলে পানি হবে 2N সংখ্যক, রাইট? একদম সিম্পল বিষয়। তো এইভাবে নাইলন 6:6, তাহলে উৎসের উপর ভিত্তি করে পলিমারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমারকরণ বিক্রিয়া, মানে প্রাকৃতিক পলিমার, আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার। প্রাকৃতিক মানে হচ্ছে যেটা এমনি এমনি সৃষ্টি হয়, আল্লাহ প্রদত্ত, আর কৃত্রিম মানে হচ্ছে যেটা মানুষ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে। প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎস আছে, যেমন উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ দুটোই প্রাকৃতিক পলিমার, বা বহু সংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়, এখানে লেখা আছে দেখো। এরপরে পলিমারের যে এইখানে চার্ট আছে দেখো, পলিমারের যে নাম, আমরা যে পলিমারকরণ বিক্রিয়াগুলো পড়াইছি এতক্ষণ,
এগুলোই এখানে লেখা আছে, এই যে পলিথিন, হ্যাঁ, মনোমারের সংকেত দেওয়া আছে সবগুলোর। ক্লিয়ার? নাইলন 6:6 সবগুলোর। তো পলিমারের ধর্ম সহজে কাটা যায় না, টেকসই, তারপর ব্যবহার কী কী কাজে ব্যবহার করা হয়, এরপর হচ্ছে কৃত্রিম পলিমার বা প্লাস্টিক। এগুলো তোমরা রিডিং টাইপের এগুলো পড়ে নেবা। তারপর প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো অনেক সময় পরীক্ষার সময় দিয়ে দেয়, হয়তো বা ক নম্বর দেয়, খ নম্বরে দেয়, এগুলো দিয়ে দেয় মোটামুটিভাবে। এখানে সুবিধা আছে অসুবিধা আছে, আমাদের করণীয়, হ্যাঁ, যে প্লাস্টিক জাতীয় দ্রব্যকে যেখানে সেখানে ফেলে না দিয়ে তাকে সংরক্ষণ করে আবার প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করা উচিত। যাই হোক, এরপর হচ্ছে জৈব ও অজৈব যৌগের পার্থক্য। দেখো, জৈব যৌগ আর অজৈব যৌগটা কি, এখানে দুইটা পার্থক্য দেওয়া আছে। সাধারণত জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে। জৈব যৌগ মানেই হচ্ছে কার্বন থাকবেই থাকবে, মাস্ট বি। ক্লিয়ার? তো প্রথমটা হচ্ছে এই যে জৈব যৌগ একটা মিথেনের দিছে, আর অজৈব যৌগ হচ্ছে দুই একটি ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যৌগে কার্বন থাকে না, দুই একটা থাকে আর বাকিগুলো আসলে থাকে না। আর জৈব যৌগতে কার্বন থাকবেই থাকবে। এরপর জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে, এটা অনেক সময় নেয়, আর ওইটা কিন্তু সময় কম নেয়। 3 নাম্বার হচ্ছে জৈব যৌগের সময় সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, যেমন হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বনে এগুলো কিন্তু সমযোজী যৌগ। ক্লিয়ার? আর অজৈব যৌগের সময় সাধারণত আয়নিক বা সমযোজী বন্ধনের মাধ্যমে, মানে অজৈব যৌগের ক্ষেত্রে আয়নিকও হতে পারে, আবার সমযোজী বন্ধনও হইতে পারে। তো এই 5 নম্বর পর্বের মাধ্যমে আজকে আমরা এই 11 চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। এই 11 চ্যাপ্টারটার তোমরা যদি বেসিক ক্লাসগুলো ভালো মতো দেখো তাহলে দেখবা সৃজনশীল প্রশ্নগুলো একদম ইজি হয়ে যাবে। এরপর আমরা পরবর্তী 6 নম্বর পর্ব থেকে এই চ্যাপ্টার থেকে যে সকল সৃজনশীল প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।